প্রিয় বন্ধুরা, তোমরা এখন পর্যন্ত অনেক গল্প শুনেছ, কিন্তু তোমরা কি কখনো সেই মেয়েটির জীবনকে কাছ থেকে দেখেছ যে সিগন্যালে ট্রাফিকে ভিক্ষা করে নিজের পেট পালে? তোমরা কি কখনো ভেবেছ যে তাদের জীবন কেমন হয়, তাদের দিন কিভাবে কাটে? আর যদি তোমরা নিজেরা সেই জায়গায় থাকতে, তাহলে কি তোমরাও সেই কাজ করতে যা পরিস্থিতি তাদের করায়? আজ আমি তোমাদের এমনই এক মেয়ের বাস্তবতার সাথে জড়িত গল্প শোনাব, যা তোমাদের চিন্তাধারা বদলে রাখবে। এই গল্প সেই শহরের, যেখানে ধনের চমক এত বেশি যে প্রায়শই মানবতা সেই চমকে অন্ধ হয়ে যায়। কিন্তু সেই শহরের গগনচুম্বী ভবনগুলির পিছনে, যেখানে সূর্যের আলোও আসতে কুণ্ঠিত হয়, একটা এমন দুনিয়া বাস করত যাকে লোকেরা বস্তি বলতো। সেই বস্তিতে জীবন প্রতিদিন দম ছুটিয়ে ছুটত আর প্রত্যেক সকালে আবার জেগে উঠত। সেই বস্তির সবচেয়ে শেষ প্রান্তে, যেখানে নালার নোংরা জল বইত আর হাওয়ায় আর্দ্রতা আর স্যাঁতস্যাঁতে ভাব থাকত, সেখানে একটা ছোট ভাঙা ঝুপড়ি ছিল। সেই ঝুপড়ি প্লাস্টিকের থলি, টিনের মরচে ধরা টুকরো আর বাঁশের পুরনো কাঠ দিয়ে তৈরি ছিল। যখন জোর হাওয়া চলত, তখন সেই ঝুপড়ি কোনো শুকনো পাতার মতো কাঁপত, যেন এখনই পড়ে যাবে। সেই ঝুপড়িতে দুজন লোক থাকত। একজন যার শরীর সময়ের মারে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল, সেই বুড়ি দাদি, আর অন্যজন যে সেই কাদায় পদ্মের মতো ফুটেছিল, জান্নাত। জান্নাত নামের অর্থই সাজসজ্জা হয়, আর প্রকৃতি তাকে তৈরি করার সময় অবসরের মুহূর্ত বার করেছিল। 18 বছরের জান্নাতের সৌন্দর্য এমন ছিল যে যদি তাকে ভালো কাপড় আর গয়না পরিয়ে দেওয়া হয়, তাহলে সে কোনো রাজপ্রাসাদের রাজকন্যা লাগবে। তার রং গমের মতো ছিল, কিন্তু তাতে সোনার মতো চমক ছিল। তার চোখ, ওহ সেই চোখ, বড় বড় কালো চোখ, যাতে একটা গভীর সমুদ্র লুকিয়েছিল। সেই চোখে একটা অদ্ভুত নির্জনতা ছিল, একটা এমন প্রশ্ন ছিল যার উত্তর দুনিয়ার কাছে ছিল না। তার চুল, যা প্রায়শই ধুলো আর ধোঁয়ায় জড়িয়ে থাকত, যখনই সে তাদের ধুত, তাহলে সেগুলো কোমর পর্যন্ত কোনো কালো ঝর্ণার মতো পড়ত। কিন্তু আফসোস, মানুষের ভাগ্য তার মুখে লেখা হয় না। জান্নাত অনাথ ছিল। তার মা বাবার ছায়া তখন মাথা থেকে উঠে গিয়েছিল যখন সে খুব ছোট ছিল। তাকে তো তাদের মুখও ঠিকমতো মনে ছিল না। তার পুরো দুনিয়া তার দাদি ছিল। দাদি, যে এখন এত বুড়ি হয়ে গিয়েছিল যে তাদের কোমর ধনুকের মতো বেঁকে গিয়েছিল। তাদের চোখে এখন ক্যাটারাক্ট নেমে এসেছিল, যাতে তাদের ঝাপসা দেখা যেত। জান্নাতের জীবনের একটাই উদ্দেশ্য ছিল, দাদির শ্বাস বাঁচিয়ে রাখা। দারিদ্র জান্নাতকে সময়ের আগেই বড় করে দিয়েছিল। তার শরীরে যে কাপড় থাকত, এই শব্দ বলতে যত সহজ, জীবনে তত তিক্ত। জান্নাত প্রতিদিন সকালে উঠত, দাদিকে বাসি রুটি খাওয়াত, যদি বাড়িতে থাকত, আর তারপর নিজের সম্মানকে নিজের মুঠোয় বন্ধ করে শহরের নির্মম রাস্তায় বেরিয়ে পড়ত। শহরের গুলশান সিগন্যাল খুব বিখ্যাত ছিল। এখানে শহরের সবচেয়ে দামি গাড়িগুলো যাতায়াত করত। জান্নাতের ঠিকানা এখানেই ছিল। সেই দিন ডিসেম্বরের কনকনে ঠান্ডা ছিল। আকাশে মেঘ এমন ছড়িয়েছিল যেন শহরের দম আটকে যাচ্ছে। ঠান্ডা হাওয়া কোনো ছড়ির মতো চামড়া কাটছিল। জান্নাতের শরীরে শুধু একটা পাতলা তুলোর কুর্তা ছিল, যা ঠান্ডা আটকানোর জন্য যথেষ্ট ছিল না। সে থরথর কাঁপছিল, তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। সেই দিন তার অবস্থা আরও খারাপ ছিল, কারণ বাড়িতে দাদি খুব অসুস্থ ছিল। দাদিকে গত রাত থেকে রক্তের বমি হচ্ছিল। ডাক্তার বলেছিল যে যদি সন্ধ্যা পর্যন্ত দামি ওষুধের ইঞ্জেকশন না লাগানো হয়, তাহলে দাদি বাঁচবে না। সেই ইঞ্জেকশনের দাম 500 টাকা ছিল, আর জান্নাতের পকেটে একটা ফুটো কড়ি ছিল না। আল্লাহর নামে দাও বাবা, আমার দাদি মরে যাবে। জান্নাত প্রত্যেক গাড়ির কাছে টোকা দিচ্ছিল। কিছু লোক কাঁচ তুলে নিত, কিছু তাকে নোংরা চোখে দেখত, আর কিছু তাকে ধাক্কা মেরে সরিয়ে দিত। সরো এখান থেকে, কাজ চোর কোথাকার। একটা ধনীর ছেলে তাকে ধমক দিয়েছিল। দুপুর হয়ে গিয়েছিল, সূর্য কোথাও দেখা যাচ্ছিল না। জান্নাতের সাহস উত্তর দিচ্ছিল। সে ফুটপাতের কিনারায় বসে পড়ল আর নিজের চোখ থেকে পড়া অশ্রু মুছতে লাগল। হে খোদা, কি গরিবদের জন্য তোমার খাজানায় কিছু নেই? সে আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করল। তখনই সিগন্যাল লাল হল, ট্রাফিক থেমে গেল। হঠাৎ পুরো পরিবেশে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। সবার দৃষ্টি একই দিকে ঘুরে গেল। রাস্তায় একটা এমন গাড়ি এসে থামল যাকে দেখে মনে হচ্ছিল যে সে অন্য দুনিয়া থেকে এসেছে। সেটা একটা গোল্ডেন রোলস রয়েস ছিল। পুরো গাড়িতে আসল সোনার আস্তরণ চড়ানো ছিল। মেঘের মাঝ থেকে বেরোনো হালকা আলায়ও সেই গাড়ি এমন চমকাচ্ছিল যে চোখ ধাঁধিয়ে যায়। তার চাকার রিমও সোনার ছিল। সেই গাড়ি কোনো চলমান প্রাসাদের মতো লাগছিল।
জান্নাত তার জীবনে সাইকেল আর স্কুটার ছাড়া কিছু দেখেনি। এই গাড়ি তার কাছে কোনো জাদুকরী রথের মতো ছিল। সে ভাবল এই লোকটি নিশ্চয়ই কোনো বাদশাহ হবে। তার কাছে এত সোনা আছে, যদি এ আমাকে কিছু টাকা দিয়ে দেয় তাহলে আমার দাদির প্রাণ বাঁচবে। ক্ষুধা আর অসহায়তা মানুষের ভয় শেষ করে দেয়। জান্নাত উঠল, তার পা কাঁপছিল। সে ধীরে ধীরে সেই সোনালি গাড়ির দিকে এগোলো। জান্নাত সেই গাড়ির কালো কাঁচের কাছে পৌঁছল। তাকে ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। সে নিজের ঠান্ডা আর কাঁপা হাত দিয়ে কাঁচের টোকা দিল। খটখট। কিছু মুহূর্ত কোনো হলচল হলো না। জান্নাতের হৃদয়ে জোরে জোরে ধড়কছিল। তারপর একটা হালকা ঝাঁঝালো শব্দের সাথে কাঁচ নিচে নামল। ভিতর থেকে এমন হাওয়ার একটা ঠান্ডা আর সুগন্ধি ঝোঁক এলো। সেই সুগন্ধ খুব দামি ছিল, উদ আর গোলাপের মিশ্রিত সুগন্ধ। জান্নাত ভিতরে ঝুঁকে দেখল, ড্রাইভিং সিটে একটা যুবক বসেছিল। তার বয়স মুশকিলে ২৫ বা ২৬ বছর হবে। সে অত্যন্ত সুন্দর ছিল। ফর্সা রং, মুখে হালকা ছাটা দাড়ি আর চোখে একটা দামি ব্র্যান্ডেড চশমা। সে একটা সাদা রঙের পাঠানি স্যুট পরেছিল, যার কলারে সোনার সুতো দিয়ে সেলাই করা ছিল। তার হাতে একটা সুইস ঘড়ি ছিল, যার দাম হয়তো জান্নাতের পুরো বস্তির দামের চেয়ে বেশি হবে। তার নাম আরমান ছিল। সে শহরের সবচেয়ে ধনী আর প্রভাবশালী লোক শেখ সেলিমের একমাত্র ছেলে ছিল। জান্নাতের জিভ কাঁকল। সাহেব, আল্লাহ তোমাকে অনেক বরকত দেবে। আমার দাদি খুব অসুস্থ। আমাকে কিছু টাকা দাও সাহেব, নইলে সে মরে যাবে। আরমান তার চশমা খুলল। তার চোখ গভীর বাদামি ছিল, কিন্তু তাতে একটা অদ্ভুত খালিপনা ছিল। সে জান্নাতকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার দৃষ্টিতে লোভ ছিল না, বরং একটা বিস্ময় ছিল। হয়তো সে এত দারিদ্র্যে এত সৌন্দর্য আগে কখনো দেখেনি। জান্নাতের ছেঁড়া কাপড় আর ছড়ানো চুল তার নির্দোষতাকে আরও উজ্জ্বল করছিল। আরমান কিছু মুহূর্ত নীরব রইল। তারপর সে নিজের পকেটে হাত ঢোকাল। তারপর সে ড্যাশবোর্ড খুলল আর তাতে কিছু খুঁজল। জান্নাতের আশা আকাশ ছুঁয়ে যাচ্ছিল। তাকে মনে হলো এখন তার মুঠোয় টাকা হবে। কিন্তু আরমান খালি হাত বার করল। সে একটা গভীর শ্বাস নিল আর জান্নাতের চোখে তাকিয়ে বলল, মাফ করো, আমি আমার ওয়ালেট বাড়িতে ভুলে এসেছি। আমার কাছে এখন নগদ নেই। এটা শুনেই জান্নাতের দুনিয়া উজাড় হয়ে গেল। তার চোখ থেকে টপ টপ অশ্রু পড়তে লাগল। সে কিছু না বলে পিছনে ঘুরল। তাকে মনে হলো যে ধনীদের কাছে বাহানা অনেক থাকে। থামো, আরমানের আওয়াজ এলো। সেই আওয়াজ কঠিন ছিল না, তাতে একটা মখমলি নরমতা ছিল। জান্নাত থামল। আরমান বলল, তুমি কেন কাঁদছ? আমি বললাম না আমার কাছে এখন টাকা নেই, কিন্তু আমি তোমার সাহায্য করতে চাই। তুমি সত্যি প্রয়োজনীয় লাগছ। জান্নাত ঘুরে তাকালো। আরমান বলল, আমার ফার্ম হাউস এখান থেকে বেশি দূর নয়, শহরের বাইরে, সেই পাহাড়ি এলাকায়। আমার কাছে সেখানে অনেক টাকা রাখা আছে। যদি তুমি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার দাদির চিকিৎসাও হয়ে যাবে, আর তোমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না। জান্নাত ভয় পেয়ে গেল। একটা অজানা পুরুষের সাথে, সেও এত দামি গাড়িতে যাওয়া! তার দাদি সবসময় বোঝাতো যে দুনিয়ায় হিংস্র প্রাণী অনেক আছে। সে মাথা নাড়ল। না সাহেব, আমি যেতে পারবো না, যুগ খারাপ। আরমান গাড়ির দরজা ভিতর থেকে খুলে দিল। দেখো, যদি আমার নিয়ত খারাপ হতো তাহলে আমি তোমাকে জোর করে টেনেও নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। আমি শেখ সেলিমের ছেলে। আমরা লোকের সম্মানে হাত দেই না। সিদ্ধান্ত তোমার। হয় এখানে দাঁড়িয়ে থাকো আর দাদিকে মরতে দেখো, নয় আমার সাথে যাও আর তাদের প্রাণ বাঁচাও। সেই মুহূর্তে জান্নাতের মনে দাদির মুখ ঘুরে গেল। সেই রক্তের বমি, সেই ব্যথায় কাতরানো। মরতে কি না করে! জান্নাত কাঁপা পায়ে গাড়ির পিছনের দরজা খুলল আর ভিতরে বসল। যেই সে সেই নরম সিটে বসল, তার শরীর মখমলে ডুবে গেল। সে জীবনে এত আরাম কখনো অনুভব করেনি। গাড়ি সিগন্যাল থেকে এগোলো আর শহরের ভিড়ভাড় থেকে দূরে চলে গেল। বাইরের শোরগোল শেষ হয়ে গিয়েছিল। গাড়ির ভিতরে একদম নীরবতা ছিল, শুধু হালকা সঙ্গীতের ধ্বনি বাজছিল। জান্নাত সংকুচিত হয়ে এক কোণে বসেছিল। তাকে ভয় লাগছিল যে কোথাও তার নোংরা কাপড় থেকে গাড়ির সিট নোংরা না হয়ে যায়। প্রায় আধ ঘন্টা পর গাড়ি একটা বিশাল লোহার গেটের সামনে থামল। গেট নিচে থেকেই খুলে গেল। ভিতরের দৃশ্য দেখে জান্নাতের চোখ ফেটে যাচ্ছিল। সেটা ফার্ম হাউস নয়, একটা জান্নাতের টুকরো ছিল। চারদিকে সবুজ বাগান ছিল, রঙিন ফুল ফুটেছিল, আর মাঝে সাদা মার্বেল দিয়ে তৈরি একটা আলিশান প্রাসাদ ছিল। ফোয়ারা চলছিল, যাতে থেকে জল সঙ্গীতের মতো পড়ছিল। আরমান গাড়ি থামালো আর নামল। সে জান্নাতের জন্য দরজা খুলল। এসো, ভয় পেও না।
জান্নাত তার পিছন পিছন চলল। বাড়ির ভিতরে ঢুকতেই তাকে মনে হলো যে সে কোনো স্বপ্নে আছে। ছাদ থেকে ঝুলন্ত ঝাড়বাতিগুলো এত বড় ছিল যে তার পুরো ঝুপড়ি তাতে সামানো যেত। মেঝে এত চকচকে ছিল যে তাতে মুখ দেখা যাচ্ছিল। আরমান তাকে একটা বড় হলে নিয়ে গেল। তুমি এখানে বসো, আমি উপর থেকে টাকা নিয়ে আসছি। আরমান বলল আর সিঁড়ি চড়ে উপরে চলে গেল। জান্নাত সেখানেই দাঁড়িয়ে রইল। তার সাহস হলো না যে সে সোফায় বসে। কিছু মিনিটেই আরমান ফিরে এলো। তার হাতে নোটের একটা মোটা গোছা ছিল। সে সেই গোছা জান্নাতের দিকে বাড়ালো। এটা নাও, এতে 10,000 টাকা আছে। 1,000? জান্নাত তো হাজারের নোটও মুশকিলে দেখেছিল। তার হাত কাঁপতে লাগল। সে টাকা নিল আর নিজের ওড়নার পল্লায় বেঁধে নিল। ধন্যবাদ সাহেব, তোমার এই উপকার আমি জীবনভর ভুলব না। জান্নাতের চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। সে যাওয়ার জন্য ঘুরল। থামো। আরমান আবার থামালো। তুমি খুব দুর্বল লাগছ, ক্ষুধার্ত? জান্নাত চোখ নিচু করল। তার পেট জোরে জোরে মোচড় দিচ্ছিল। আরমান তালি বাজালো। একটা ইউনিফর্ম পরা চাকর এলো। এর জন্য খাবার সাজাও, যা কিছু তাজা তৈরি আছে সব নিয়ে এসো। আরমান আদেশ দিল। ডাইনিং টেবিলে খাবার সাজানো হলো। বিরিয়ানি, কাবাব, ফল, মিষ্টি। জান্নাত এমন খাবার স্বপ্নেও দেখেনি। আরমান সামনে চেয়ারে বসল আর শুধু তাকে দেখতে লাগল। জান্নাত খাচ্ছিল আর আরমানের চোখে একটা অদ্ভুত চমক ছিল। সেই চমক লোভের ছিল না, বরং অধিকারের ছিল। তাকে মনে হচ্ছিল যে সে একটা ভাঙা পুতুলকে সাহায্য করেছে। খাবার খাওয়ার পর আরমান বলল, আমার ড্রাইভার এখন নেই, চলো আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। সে জান্নাতকে ফিরিয়ে সিগন্যালে ছেড়ে দিল। যাওয়ার সময় সে বলল, জান্নাত, আমার নাম আরমান। আমাকে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমার কাছে কোনো বন্ধু নেই। যদি তোমার কখনো টাকার প্রয়োজন হয় বা খাবার খেতে হয়, তাহলে তুমি আসতে পারো। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। জান্নাতকে সেই লোকটি ফেরেশতা লাগল। সে হ্যাঁ বলে মাথা নাড়ল আর চলে গেল। সেই দিনের পর জান্নাতের জীবন বদলে গেল। দাদির চিকিৎসা হলো, বাড়িতে রেশন এলো, কিন্তু এর বদলে জান্নাতকে একটা মূল্য দিতে হলো। সময়ের সপ্তাহে 3-4 বার আরমানের গাড়ি আসত। জান্নাত তাতে বসত আর ফার্ম হাউসে যেত। সেখানে আরমান তাকে নতুন নতুন কাপড় দিত, কখনো রেশমি স্যুট, কখনো মখমলি শাল। সে তাকে সাজতে বলতো আর তারপর ঘন্টার পর ঘন্টা তার সামনে বসে তাকে দেখতে থাকত। সে তাকে নিজের কথা বলতো। জান্নাত, আমার বাবা শেখ সেলিম খুব কঠোর। তাদের কাছে ধনের স্তূপ আছে, কিন্তু নিজের ছেলের জন্য সময় নেই। আমার মা শৈশবে চলে গিয়েছিল। আমি এই সোনার প্রাসাদে একা। জান্নাত তার কথা শুনত আর তাকে সান্ত্বনা দিত। ধীরে ধীরে জান্নাতকেও আরমানের প্রতি সহানুভূতি হতে লাগল। তাকে মনে হতে লাগল যে ধনীদের দুঃখ গরিবদের ক্ষুধার চেয়েও গভীর হয়। কিন্তু এই গল্পে আরও একটা চরিত্র ছিল, সেলিনা। সেলিনা আরমানের ফার্ম হাউসের পুরনো চাকরানী ছিল। সে একটা লোভী আর ধূর্ত মহিলা ছিল। সে দেখল যে ছোট সাহেব একটা ভিক্ষুকিনীর প্রতি দয়াশীল। তাকে ঈর্ষা হতে লাগল, কিন্তু তারপর সে এতে নিজের লাভ দেখল। একদিন যখন জান্নাত ফার্ম হাউসে ছিল, সেলিনা আরমানকে কোণে থামালো। ছোট সাহেব, সেলিনা তার ধূর্ত হাসির সাথে বলল, যদি বড় সাহেব শেখ সেলিমকে জানা যায় যে তোমরা সেই নোংরা বস্তির মেয়েকে এখানে নিয়ে আসো আর তাকে তোমার মৃত মায়ের গয়না পরাও, তাহলে কি হবে? আরমানের মুখ রাগে লাল হয়ে গেল। তার শিরায় শেখের রক্ত ছিল। সে পকেট থেকে নোটের গোছা বার করল আর সেলিনার মুখে ছুঁড়ে দিল। এটা নাও, নিজের মুখ বন্ধ রাখো। যদি বাবার কাছে এই কথা পৌঁছায় তাহলে তোমার লাশও কাউকে মিলবে না। সেলিনা টাকা তুলে নিল আর চলে গেল। কিন্তু তার চোখে একটা শয়তানি চমক ছিল। সে বুঝে গিয়েছিল যে আরমান সেই মেয়েটির জন্য পাগল হয়ে যাচ্ছে। 2 মাস কেটে গেল। জান্নাত এখন আগের মতো দেখা যাচ্ছিল না। ভালো খাবার খাওয়া আর পরিষ্কার থাকার কারণে তার রূপ আরও উজ্জ্বল হয়ে গিয়েছিল। কিন্তু আরমান বদলাচ্ছিল। শুরুতে যে সহানুভূতি ছিল, এখন সেটা উন্মাদনা হয়ে গিয়েছিল। আরমানকে জান্নাতের অভ্যাস নয়, বরং আসক্তি লেগে গিয়েছিল। সে তাকে নিজের সম্পত্তি মনে করতে লাগল। যখনই জান্নাত বলতো যে তাকে বাড়ি যেতে হবে, আরমানের মেজাজ খারাপ হয়ে যেত। একদিন সন্ধ্যার সময় আবহাওয়া খুব খারাপ ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। জান্নাত বলল, আরমান সাহেব, আমাকে যেতে হবে, দাদি একা আছে আর বৃষ্টি হবে। আরমান তার দামি মদের গ্লাস হাতে নিয়ে বসেছিল। তার চোখ লাল ছিল। সে নিজের চেয়ার থেকে উঠল আর ধীরে ধীরে জান্নাতের দিকে এগোলো। দাদি, 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 সব সময় শুধু দাদির রট লাগিয়ে রাখো।
আমি তোমাকে কি দেইনি জান্নাত? টাকা, কাপড়, খাবার কি আমার কোনো গুরুত্ব নেই? জান্নাত ভয় পেয়ে গেল। সে আরমানকে এমন কখনো দেখেনি। না সাহেব, তোমরা আমার জন্য ফেরেশতা, কিন্তু দাদি আমার দায়িত্ব। আরমান হঠাৎ জান্নাতের কবজি ধরল। তার ধরা লোহার মতো কঠিন ছিল। তাহলে ভুলে যাও সেই দায়িত্বকে। তুমি এখন কোথাও যাবে না। তুমি শুধু আমার। এই সৌন্দর্য, এই চোখ, এই চুল সব আমার। আমি তোমাকে কিনেছি। জান্নাতের পায়ের তলা মাটি সরে গেল। সাহেব, এটা তোমরা কি বলছো? আমাকে যেতে দাও। আরমান হাসল, একটা ভয়ঙ্কর হাসি। যেতে দিই, যাতে তুমি আবার সেই নোংরা লোকদের মাঝে গিয়ে ভিক্ষা করো? না জান্নাত, আমি তোমাকে রানী করে রাখব, কিন্তু এই প্রাসাদে একটা খাঁচায়। সে জান্নাতকে টেনে উপরের ঘরে নিয়ে গিয়ে ধাক্কা দিল। আজ থেকে এই ঘর তোমার দুনিয়া। ধরাম, দরজা বন্ধ হয়ে গেল। বাইরে থেকে ছিটকিনি লাগানোর শব্দ এলো। জান্নাত দরজা পিটল। সাহেব, খোলো, খোদার জন্য এমন করো না, আমার দাদি মরে যাবে। কিন্তু বাইরে শুধু মেঘের গর্জন ছিল। আরমান চলে গিয়েছিল। জান্নাত সেই আলিশান ঘরে বন্দী হয়ে গেল। সে মখমলের বিছানায় পড়ে ফুটফুট করে কাঁদতে লাগল। সোনার খাঁচা আখিরে খাঁচাই হয়। ওদিকে বস্তিতে রাত গভীর হয়ে গিয়েছিল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দাদির হৃদয় ঘাবড়াচ্ছিল। জান্নাত এখনও আসেনি। সে বিছানা থেকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু দুর্বলতা তাদের জড়িয়ে রেখেছিল। পুরো রাত দাদি জেগে কাটালো। প্রত্যেক আওয়াজে তাদের মনে হতো যে জান্নাত এসেছে। পরের সকালে যখন বৃষ্টি থামল, তাহলে দাদি নিজের পুরনো লাঠি তুলল। তাদের শরীর কাঁপছিল, কিন্তু নাতনির ভালোবাসা তাদের শক্তি দিল। সে টেনে টেনে পাড়ার রহিম চাচার কাছে গেল। রহিম চাচা অটো চালাত আর জান্নাতকে মেয়ে মানত। রহিম ভাই, আমার বাচ্চা গতকাল থেকে গায়েব। দাদি কাঁদছিল। রহিম চাচা তাদের সামলালো। মাজি, তোমরা চিন্তা করো না, আমি খোঁজ করি। তারা লোকেরা সেই সিগন্যালে গেল। সেখানে একটা বেলুন বিক্রি করা ছেলে বলল, মা, জান্নাত আপাত গতকাল সেই গোল্ডেন গাড়িওয়ালা সাহেবের সাথে গিয়েছিল। সে প্রায়শই তাদের সাথে যায়। গোল্ডেন গাড়ি? রহিম চাচা মাথা পিটল। এটা তো শেখ সেলিমের ছেলের গাড়ি, আরমান শেখ। ব্যাপারটা বড়। গরিব লোক ধনীর সাথে লড়াই করতে ভয় পায়। কিন্তু রহিম চাচা বলল, মাজি, সম্মানের প্রশ্ন, আমরা পুলিশের কাছে যাব। তারা ভিজে কাপড়ে পুলিশ স্টেশনে পৌঁছল। সেখানে ইন্সপেক্টর কামাল ডিউটিতে ছিল। কামাল একটা কঠোর কিন্তু সৎ অফিসার ছিল। যখন সে একটা বুড়ি মহিলা আর একটা অটোওয়ালাকে শেখ সেলিমের ছেলের ওপর অভিযোগ করতে শুনল, তাহলে প্রথমে তাকে বিশ্বাস হলো না। দেখো, যদি এটা মিথ্যে হয় তাহলে তোমাদের দুজনকে জেলে ঢোকাবো, ইন্সপেক্টর কামাল সতর্ক করল। দাদি নিজের হাত জোড় করল। সাহেব, আমার বাচ্চার জীবনের প্রশ্ন। সে ছেলে তাকে নিয়ে গিয়েছে আর ফিরিয়ে নিয়ে আসেনি। আমার বাচ্চা বিক্রি নয় সাহেব। দাদির চোখের সত্যতা ইন্সপেক্টরের হৃদয় গলিয়ে দিল। ইন্সপেক্টর কামাল জানত যে সোজা আরমানের ফার্ম হাউসে ছাপা মারা বিপদ থেকে খালি নয়। শেখ সেলিমের শহরে অনেক নাম ছিল। তাই ইন্সপেক্টর একটা বুদ্ধিমান পদক্ষেপ নিল। সে সোজা শেখ সেলিমের প্রধান হাবেলিতে গেল। শেখ সেলিম নিজের লাইব্রেরিতে বসে কোরআন পড়ছিল। সে 60 বছরের দৃঢ় বৃদ্ধ ছিল। মুখে নূর আর চোখে নিয়মের কঠোরতা ছিল। যখন চাকর বলল যে পুলিশ এসেছে, তাহলে তারা বাইরে এলো। ইন্সপেক্টর কামাল সালাম করল আর সব কথা বলল। জনাব, অভিযোগ গুরুতর। তোমাদের সোনালী গাড়ি আর তোমাদের ছেলে, একটা মেয়ে গায়েব। শেখ সেলিমের কপালে বল পড়ল। ইন্সপেক্টর, আমার ছেলে লোকের সাথে কম মেলামেশা করে। সে লাজুক, কিন্তু সে কারো অপহরণ করবে এটা আমি মানতে পারি না। সাহেব, মোবাইল লোকেশন সেই ফার্ম হাউস থেকে আসছে। ইন্সপেক্টর প্রমাণ দিল। শেখ সেলিম এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। তারা আরমানকে অনেকবার ফোন করেছিল, কিন্তু সে তুলছিল না। শেখকে মনে পড়ল যে আরমান গত কয়েক মাস থেকে অদ্ভুত ব্যবহার করছিল। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও বড় অঙ্কের টাকা বেরোচ্ছিল। শেখ সেলিম উঠে দাঁড়ালো। চলো ইন্সপেক্টর, আমি নিজে তোমার সাথে যাব। যদি আমার ছেলে নির্দোষ হয় তাহলে আমি তোমার ইউনিফর্ম খুলে নেব। কিন্তু তারা নিজের কথা অসম্পূর্ণ ছেড়ে দিল। কিন্তু তাদের চোখে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। পুলিশের জিপ আর শেখ সেলিমের গাড়ি ফার্ম হাউসের গেটে পৌঁছল। গেট বন্ধ ছিল। পুলিশ গেট ভেঙে দিল। ভিতরে নীরবতা ছিল। শেখ সেলিম দ্রুত পায়ে ভিতরে ঢুকল। আরমান তাদের আওয়াজ পুরো হলে গুঞ্জিত হল। সেলিনা চাকরানি যে সেখানে উপস্থিত ছিল, পুলিশ দেখে ঘাবড়ে গেল। সে পালাতে লাগল, কিন্তু একটা হাবিলদার তাকে ধরল। বলো, আরমান কোথায়? ইন্সপেক্টর জিজ্ঞাসা করল। ও ও ওপরের ঘরে আছে। সেলিনা হ্যাকলাতে বলল। শেখ সেলিম সিঁড়ির দিকে লাফালো। তখন উপর থেকে চিৎকারের আওয়াজ এলো। ছেড়ে দাও আমাকে, আমাকে বাড়ি যেতে হবে। এটা জান্নাতের আওয়াজ ছিল। শেখ সেলিমের রক্ত ফুটে উঠল। সে উপরে পৌঁছল আর সেই ঘরের দরজায় জোরালো লাথি মারল। দরজা খুলল না। আরমান, দরজা খোলো, নইলে আমি গুলি চালাবো।
শেখ চিৎকার করে বলল। ভিতরে আরমান জান্নাতের কাছে বসেছিল। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। দেখো জান্নাত, বাবা এসেছে, আমরা তাদেরকেও বোঝাবো। তুমি আমার রানী। জান্নাত কোণে দুবকে ছিল, পার কাপড় ছেঁড়া ছিল, আর সে খুব কাঁপছিল ভয়ের মারে। আরমান দরজা খুলল। সামনে শেখ সেলিম দাঁড়িয়েছিল, তাদের চোখ অঙ্গারের মতো জ্বলছিল। বাবা, আরমান কিছু বলতে পারল, তার আগে শেখ সেলিমের ভারী হাত তার গালে পড়ল। ছটাক! আরমান টলমল করে মাটিতে পড়ে গেল। দুর্বৃত্ত, তুমি আমার খানদানের নাক কেটে দিয়েছ। শেখ সেলিম তাকে লাথি মারল। কোনো অসহায় মেয়েকে বন্দি করে তোমাকে লজ্জা আসেনি? জান্নাত যখন পুলিশ আর একটা বৃদ্ধকে দেখল, তাহলে সে দৌড়ে তাদের কাছে এলো আর তাদের পায়ে পড়ে গেল। বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাড়ি যেতে হবে। শেখ সেলিম ঝুঁকে জান্নাতকে তুলল, নিজের শাল তার কাঁধে দিল আর তার মাথায় হাত রাখল। মেয়ে, কাঁদো না। আমি শেখ সেলিম, যতক্ষণ আমার শ্বাস চলছে এখন তোমাকে কেউ হাত লাগাতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। আরমান কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তাকে ভালোবাসি, আমি তাকে সবকিছু দিয়েছি, আমি শুধু তাকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। শেখ তাকে ঘৃণায় দেখল। এটাকে ভালোবাসা বলে না, এটাকে লোভ আর পাগলামি বলে। পাখিদের পালতে হলে তাদের দানা দেওয়া হয়, খাঁচায় বন্দি করা হয় না। তুমি আজ প্রমাণ করেছ যে ধন তোমাকে অন্ধ করে দিয়েছে। শেখ সেলিম ইন্সপেক্টর কামালের দিকে তাকালো। ইন্সপেক্টর, এটাকে হাত করা লাগাও। সেখানে উপস্থিত সবাই বিস্মিত হলো। সাহেব, এটা তোমাদের ছেলে। ইন্সপেক্টরও সংকোচ করল। অপরাধ অপরাধ হয়, চাই সে ফকিরের ছেলে কুলুক বা শেখের। নিয়ে যাও এটাকে, এটাকে জেলের অন্ধকার কুঠুরিতে ঢোকাও, যাতে এটাকে জানা যায় যে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ব্যথা কি। আরমানকে পুলিশ টেনে নিয়ে গেল। সে চিৎকার করতে থাকল, কিন্তু শেখ তার দিকে তাকালো না। শেখ সেলিম নিজে জান্নাতকে নিয়ে তার বস্তিতে গেল। যখন তাদের আলিশান গাড়ি সেই কাদামাখা গলিতে থামল, তাহলে পুরো বস্তি দেখতে জমা হয়ে গেল। শেখ জান্নাতকে তার দাদির হাতে তুলে দিল। দাদি জান্নাতকে বুকে জড়িয়ে নিল আর দুজনেই ফুটফুট করে কাঁদল। শেখ সেলিম দাদির সামনে হাত জোড় করল। মাজি, আমার লালন পালনে কমতি ছিল যে আমার ছেলে এমন করেছে, আমি তোমার কাছে ক্ষমা চাই। দাদি বলল, সাহেব, তোমরা ফেরেশতা যে আমার বাচ্চাকে সেই জাহান্নাম থেকে বার করে এনেছ। শেখ সেলিম নিজের প্রতিশ্রুতি পালন করল। তারা আরমানকে বাঁচানোর জন্য কোনো উকিল করল না। আরমানকে 3 বছরের সাজা হলো আর তাকে সংশোধন গৃহ, মেন্টাল অ্যাসাইলাম, রিহ্যাবেও রাখা হলো, যাতে তার মানসিক চিকিৎসা হয়। জান্নাতের জীবনও বদলে গেল। শেখ সেলিম তাকে আর তার দাদিকে সেই বস্তি থেকে বার করে শহরে একটা পরিষ্কার ফ্ল্যাট দিল। তারা জান্নাতের পড়াশোনার পুরো দায়িত্ব নিল। তারা বলল, জান্নাত এখন আমার মেয়ের মতো। জান্নাত আর কখনো ভিক্ষা করল না। সে নিজের সৌন্দর্যকে নয়, বরং নিজের শিক্ষা আর ক্ষমতাকে নিজের পরিচয় করল। বছর পর যখন সে একটা সফল ফ্যাশন ডিজাইনার হলো, তাহলে সে অনাথ শিশুদের জন্য একটা সংস্থা খুলল। আজও যখন সে নিজের গাড়ি থেকে কোনো সিগন্যালে থামে আর সেখানে কোনো ছোট মেয়ে ভিক্ষা করতে দেখা যায়, তাহলে জান্নাতের চোখে সেই পুরনো দৃশ্য ভেসে ওঠে। সে সেই শিশুকে টাকা দেয় না, বরং খাবার দেয় আর স্কুল যাওয়ার পরামর্শ দেয়। কারণ সে জানে যে সোনার গাড়ি প্রত্যেকবার থেমে বাঁচাতে আসে না, কখনো কখনো আমাদের নিজের ভাগ্য লিখতে হয়। আর আরমানের কথা, জেল থেকে ছাড়া পাওয়ার পর সে নিজের ফার্ম হাউসে কখনো যায়নি। সে শুধু সোনার গাড়ি বিক্রি করে দিয়েছে আর সেই টাকা গরিবদের মাঝে বিতরণ করেছে। বলা হয় সে আজও শেখ সেলিমের ফ্যাক্টরিতে একটা সাধারণ মজুরের মতো কাজ করে, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তো বন্ধুরা, এটা ছিল সোনার গাড়ি আর বন্দি পাখির একটা হৃদয়স্পর্শী কাহিনী। এই গল্প আমাদের শেখায় যে ধনের চমক চাই যত তীব্র হোক না কেন, সেটা মানবতা আর ভালোবাসার আলোয় ফ্যাকাশে পড়ে যায়। আরমানের কাছে সবকিছু ছিল, কিন্তু সে খালি ছিল, কারণ সে ভালোবাসাকে খাঁচাল বন্দি করতে চেয়েছিল। অন্যদিকে শেখ সেলিম প্রমাণ করেছে যে একটা বড়লোক সে নয় যার কাছে টাকা আছে, বরং সে যার কাছে নিয়ম আর ন্যায় আছে। তোমাদের এই গল্প কেমন লাগলো? আর বিশেষ করে শেখ সেলিমের নিজের সন্তানের বিরুদ্ধে গিয়ে একটা গরিব মেয়েকে ন্যায় দেওয়ার সিদ্ধান্ত তোমাদের কেমন লাগলো? তারা কি ঠিক করেছে? তোমাদের মতামত আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের প্রত্যেক কমেন্ট আমরা খুব আগ্রহ নিয়ে পড়ি। যদি এই গল্প তোমাদের হৃদয়ের কোনো কোণে স্পর্শ করেছে, তাহলে প্লিজ এটাকে লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের উৎসাহ বাড়ায়। এই গল্পকে তোমাদের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে এই সুন্দর শিক্ষা আরও লোকের কাছে পৌঁছায়। এমনই আরও গভীর, ভাবপূর্ণ আর রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে করে নাও আর বেল আইকনও চাপো, যাতে আমাদের পরের গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। শীঘ্রই মিলব আরেকটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ নিজের আর নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ। খোদা হাফেজ।